ভাবুন তো, এক রাতের একটি ভয়াবহ ঘটনা শুধু একটি পরিবারকেই নয়, পুরো শহরকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একদিকে আইন আর আদালত, অন্যদিকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক রহস্যময় মানুষ। এক শিক্ষিকার উপর নির্মম নির্যাতনের পর শুরু হয় বিচার পাওয়ার লড়াই, কিন্তু যখন প্রমাণ গায়েব হতে থাকে, সাক্ষীরা বদলে যায় আর আদালতের ভেতরে বাইরে চাপ বাড়তে থাকে, ঠিক তখনই একে একে মারা যেতে শুরু করে অভিযুক্তরা। এটা কি ন্যায় বিচার নাকি অন্ধ প্রতিশোধ? সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে মানুষটিকে সবাই সহানুভূতির চোখে দেখছিল, সে কি আসলেই গল্পের নায়ক নাকি আরেকটি অন্ধকার সত্য লুকিয়ে আছে তার ভেতরে? হ্যাঁ বন্ধুরা, বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া হিন্দি কোর্ট ড্রামা মুভি আসি অর্থাৎ আশি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমার কষ্টকে সার্থক করতে পারে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন ডুব দেই আজকের রহস্যের অন্তরালে। গল্পে শুরু হয় এক সকালে। রেললাইনের পাশে এক মহিলাকে ভয়াবহ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সে মারাত্মকভাবে আহত এবং স্পষ্ট বোঝা যায় তার উপর নির্মম নির্যাতন হয়েছে। কিছু মানুষ তাকে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই মেয়েটিকে, তার সঙ্গে আসলে কি ঘটেছিল? এসব প্রশ্নের উত্তর জানতে গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছোট্ট একটি ঘর, যেখানে বিনয় এবং পরিমা নামের এক দম্পতি তাদের ছোট ছেলে ধ্রুবকে নিয়ে সুখে শান্তিতে থাকছে। পরিমা একটি স্কুলের শিক্ষিকা আর বিনয় একটি শপিং মলে স্টোর ম্যানেজমেন্টের কাজ করে। তারা ভালোবেসে বিয়ে করেছিল, তাই পরিবারের লোকজন সামাজিক সম্মানের কথা ভেবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক আর রাখে না। তবুও তাদের সংসার ভালোভাবেই চলছিল। সকালে দুজনে মিলে ছেলেকে স্কুলে বাসে তুলে দেয়, তারপর বিনয় চলে যায় মলে আর পরিমা যায় স্কুলে পরিমা ক্লাস নেয়। আর অন্যদিকে আমরা দেখি কার্তিক নামের এক ব্যক্তিকে। রাস্তায় চলার সময় একটি গাড়ি এসে তার সামনে থামে। গাড়ির ভেতরে ছিলেন এক লয়ার, যার নাম রবি, যিনি কার্তিককে আগে থেকেই চিনতেন। তিনি কার্তিককে নিজের বাড়িতে নিয়ে যান। কথোপকথনে জানা যায় কার্তিক গত 6 মাস ধরে এই শহরেই ছিল, কিন্তু রাভিকে তা জানায়নি। আসলে রাভির সিনিয়র আইনজীবী কাবেরী ছিলেন কার্তিকের স্ত্রী। কাবেরীর একটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু কার্তিক তাকে সেই অবস্থায় রেখে চলে যায়। এই কারণে রাভি তার উপর খুবই ক্ষুব্ধ। রাভি বলে, কাবেরী বহুবার তোমাকে ফোন এবং মেসেজ করেছিল, কিন্তু তুমি কোনো উত্তর দাওনি। পরে কাবেরীর মৃত্যু হয়, তবুও কার্তিক ফিরে আসেনি। এই কারণে রাভির সাথে যখন কার্তিকের দেখা হয়, তখন রাভি কার্তিককে বকাঝকা করতে থাকে। এখানে আমরা জানতে পারি কার্তিক গভীর মানসিক আঘাতে ভুগছে। আসলে তার স্ত্রীর রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। নেশাগ্রস্ত কয়েকজন ছেলে বেপরোয়া হয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তারা পালিয়ে যায়, কার্তিকের স্ত্রীকে সেই অবস্থাতেই রেখে। গাড়িতে নম্বর প্লেটও ছিল না, ফলে আর অপরাধীদের শনাক্ত করা যায়নি এবং এই মামলায় কোনো অ্যাকশন নেওয়াও সম্ভব হয়নি। এই ট্রমার কারণে কার্তিক শহর ছেড়ে চলে গিয়েছিল, আর অনেকদিন পর এখন সে ফিরে এসেছে। এদিকে পরিমার স্কুলে ফেয়ারওয়েল অনুষ্ঠান চলছিল। সে এবং অন্য শিক্ষকরা আনন্দে ডান্স করছিল। সন্ধ্যায় বিনয় তাকে নিতে এলে এত খুশি দেখে বলে সে যেন পার্টি উপভোগ করে, ধ্রুবকে সে সামলে নেবে। প্রথমে পরিমা রাজি না হলেও বিনয়ের অনুরোধে সে থেকে যায়। এরপর আমরা দেখি পার্টি শেষে বাড়ি ফেরার পথে একটি গাড়ি এসে থামে। কয়েকজন যুবক জোর করে তাকে গাড়িতে তুলে নেয়। চলন্ত গাড়ির ভেতরে তারা তার উপর পাশবিক অত্যাচার চালায়। সে সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ শোনে না। গাড়িতে 5 জন ছিল, একজন ড্রাইভ করছিল এবং বাকিদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু তার কথা কেউ শোনেনি। যে ড্রাইভ করছিল সে সরাসরি এই অপরাধে অংশ না নিলেও কোথাও না কোথাও সেও পুরো ঘটনায় জড়িত ছিল। পরিমাকে মারধর করে চলন্ত গাড়ি থেকে রেললাইনের পাশে ফেলে দেওয়া হয়। এরপর তারা একটি দোকানে গিয়ে কাপড় বদলায়, তারপর সব মোবাইল ভেঙে ফেলে। যে গাড়িটা তারা ইউজ করেছিল সেটাও ভালো করে পরিষ্কার করা হয়, যেন কোনো প্রমাণ না থাকে। আর যা পুরনো কাপড় ছিল সেগুলো সব আগুন লাগিয়ে প্রমাণ নষ্ট করে ফেলে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। পরিমা হাসপাতালে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক। বিনয় এবং ধ্রুব হাসপাতালে পৌঁছে যায়। পরিমা মানসিকভাবে স্থির নয়, বারবার সেই ভয়াবহ ঘটনার স্মৃতি ফিরে আসতে থাকে তার চোখের সামনেও সেই সব ঝাপসা দেখতে থাকে। এই সময় পুলিশ আসে।
এক নারী কনস্টেবল তার জবানবন্দি নেয়। ঠিক তখনই কার্তিকও হাসপাতালে পৌঁছে যায়। আসলে বিনয় যে মলে কাজ করত সেখানে কার্তিক ছিল তার সুপারভাইজার। দুজনের মধ্যে পেশাগত সম্পর্ক বেশ ভালোই ছিল। পরিমার অবস্থা দেখে কার্তিক ভেতর থেকে ভেঙে পড়ে। ঘটনাটা তাকে গভীরভাবে নাড়া দেয়। অন্যদিকে এএসআই সঞ্জয় তার টিম নিয়ে রেললাইনে সে জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে পরিমাকে উদ্ধার করা হয়েছিল। ফরেন্সিক টিম প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। কাছের একটি দোকানের সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন সেই গাড়ির নম্বর প্লেট পাওয়া যায়। সেই সূত্র ধরেই সঞ্জয় তদন্ত এগিয়ে নিয়ে যান। তদন্ত করতে করতে তারা রেললাইনের পাশের একটি প্রেসের দোকানে যায়। দোকানদার জানায় গাড়িটি দীপরাজের, তবে বেশি ব্যবহার করে তার ছেলে নিক্কা। সে 4 বন্ধুকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে এবং সন্ধ্যায় কাছের একটি সিমেন্টের বড় পাইপে বসে ড্রিঙ্কস করে। সঞ্জয় নিক্কা এবং তার 3 বন্ধুর নম্বর জোগাড় করে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর নিক্কার বাবা দীপরাজ সঙ্গে সঙ্গে ছেলের জন্য আইনজীবী নিয়োগ করেন এবং জামিনের চেষ্টা চালান। কিন্তু এটা গুরুতর ধর্ষণ মামলা হওয়ায় তাৎক্ষণিক জামিনের সুযোগ ছিল না। এরপর প্রথম শুনানির দিন 4 অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। তাদের মুখ কাপড়ে ঢাকা। দেখে মনে হয় না যে তারা নিজেদের কাজের জন্য অনুতপ্ত, বরং আদালতে ঢোকার সময় স্বাভাবিক ভঙ্গিতেই কাপড় চোপড় ঠিক করতে থাকে, যেন কিছুই হয়নি। এদিকে রাভি পরিমার পক্ষে মামলা লড়ছে। রাভি এই কেস হাতে নিয়েছে কারণ কার্তিকের সঙ্গে তার আগে থেকেই ব্যক্তিগত সংযোগ ছিল। 2 পক্ষের আইনজীবী মুখোমুখি হয় এবং এক নারী ম্যাজিস্ট্রেট শুনানি পরিচালনা করেন। অভিযুক্তদের আইনজীবী দাবি করে তার ক্লায়েন্টরা বিয়েতে যাচ্ছিল। পথে তাদের উপর হামলা হয় এবং গাড়ি ছিনতাই করা হয়। পরে তারা অনেক কষ্টে বিয়েতে পৌঁছায় এবং আদালতে উপস্থিতির ছবিও দেখানো হয়। এই সময় ফরেন্সিক রিপোর্ট আসে যেখানে বলা হয় পরিমাণ নমুনার সঙ্গে অভিযুক্তদের কোনো মিল পাওয়া যায়নি। রাভি নমুনা পুনরায় পরীক্ষা করার আবেদন জানায়। এরপর ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করেন এবং রিপোর্ট আবার ল্যাবে পাঠানো হয়। পাশাপাশি চুরি হওয়া গাড়ির রিপোর্টও জমা দিতে বলা হয়। আর পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়। এরপর আমরা দেখি রাভি হাসপাতালে গিয়ে পরিবার সঙ্গে দেখা করে এবং তাকে সতর্ক করে যে বাইরে থেকে আপোস করার প্রস্তাবে বা টাকার লোভ দেখানো হতে পারে, কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে। আদালতের ভেতরের লড়াই আমি সামলাবো। কথোপকথনে পরিমা জানায় অভিযুক্ত 4 জন নয় 5 জন ছিল। তাদের মধ্যে একজনের নাম সমীর, আরেকজন হ্যারি। একজন শুধু গাড়ি চালাচ্ছিল, সে সরাসরি এই অপরাধে অংশ নেয়নি। রাভি এই তথ্য পুলিশকে জানায় এবং 5ম ব্যক্তির খোঁজ শুরু হয়। এরপর চলে আসে দ্বিতীয় শুনানির দিন। জানা যায় ল্যাবের রিপোর্ট পুনরায় পরীক্ষাতেও রিপোর্ট নেগেটিভ এসেছে। অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন করে। রাভি আপত্তি জানিয়ে বলে অন্তত এখনই তাদেরকে বেল দেওয়া উচিত হবে না, বিশেষ করে পরিমার দৃষ্টিশক্তি পরিষ্কার হয়ে অভিযুক্তদের শনাক্ত না করা পর্যন্ত। তবে ম্যাজিস্ট্রেট বলেন তারা অল্প বয়সী, ভবিষ্যৎ তাদের নষ্ট হতে পারে এবং শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। তিনি বলেন অভিযুক্তদের প্রতিদিন থানায় হাজিরা দিতে হবে। এরপর আমরা দেখি পরিমাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। বাড়ি ফিরে সে মানসিকভাবে ভেঙে পড়ে। মনে হয় জীবনের সবকিছু বদলে গেছে। তবুও সে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে এবং স্কুলে গিয়ে আবার পড়ানো শুরু করার ইচ্ছা জানায়। কিন্তু প্রিন্সিপাল মানা করে দেয়। তিনি দুঃখ প্রকাশ করে জানান যে আমাদেরই স্কুলের কিছু ছাত্র তোমার সম্পর্কে অশালীন মন্তব্য করছে। আমি কখনো ভাবতেই পারিনি যে আমরা যেসব স্টুডেন্টসদেরকে পড়াচ্ছি তারাই তাদের টিচারদের সম্বন্ধে এসব বলতে পারে, যা অত্যন্ত হতাশাজনক এবং অপ্রত্যাশিত। প্রিন্সিপাল স্পষ্ট জানিয়ে দেন এই পরিস্থিতিতে তিনি পরিমাকে আবার স্কুলে পড়ানোর অনুমতি দিতে পারবেন না। হতাশ হয়ে পরিমা সেখান থেকে ফিরে আসে। এরপর আমরা দেখি সন্দেহভাজনদের শনাক্ত করার জন্য তাকে থানায় ডাকা হয়। সেখানে ছেলেরা তার সামনে কথা বলে যাতে সে কণ্ঠস্বর চিনতে পারে, কিন্তু তাদের কথা শুনে পরিমা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে। সে রাভিকে বলে তার পক্ষে এটা সম্ভব হচ্ছে না, সে কিছুই বুঝতে পারছে না, খুব বেশি কনফিউজড লাগছে। রাভি তাকে শান্ত করার চেষ্টা করে। এর মধ্যেই পরবর্তী শুনানির দিন এসে যায় এবং আদালতের কার্যক্রম আবার শুরু হয়। ম্যাজিস্ট্রেট পুলিশকে গাড়ি চুরির রিপোর্ট জমা দিতে বলেন। রাভি অনুরোধ করে 4 অভিযুক্ত সত্যি রিপোর্ট করতে এসেছিল কিনা সেই সিসিটিভি ফুটেজ দেখানো হোক। পুলিশ জানায় তারগুলো বানর কেটে ফেলায় রেকর্ডিং হয়নি, তাই ফুটেজ পাওয়া যায়নি। এরপর দৃশ্য যায় হ্যারির দিকে। সে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ খেয়াল করে পিছনের সিটে কেউ বসে আছে। লোকটি হ্যারির গলায় বন্দুক ঠেকিয়ে গাড়ি চালাতে বলে
এবং তাকে সে রেল লাইনের জায়গায় নিয়ে যায় যেখানে পরিমাকে ধর্ষণ করার পর ফেলে দেওয়া হয়েছিল। লোকটির হাতে একটি ছাতা ছিল। সেখানে আমাদেরকে তার মুখ দেখানো হয় না, কিন্তু সে সরাসরি হ্যারিকে গুলি করে হত্যা করে। পরদিন সোশ্যাল মিডিয়ায় ছাত্রী ম্যান নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। অনেকেই তাকে সমর্থন করতে থাকে এবং তার ফলোয়ার্সও দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে মামলায় জড়িত আরেক অভিযুক্তের বোন তাকে শপথ করে জিজ্ঞাসা করে সে কি সত্যিই অপরাধ করেছে। ছেলেটি বোনের সামনে সত্য স্বীকার করে বলে তার বড় ভুল হয়ে গেছে। বোন তখন হতবাক হয়ে যায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছাত্রী ম্যান নিয়ে উচ্ছ্বাস চরমে ওঠে। মাত্র 2 দিনে তার ফলোয়ার 28,000-এ ছাড়িয়ে যায়। অনেকেই বলছিল সে ঠিক কাজই করেছে, অপরাধীদের এমন শাস্তি প্রাপ্য। হ্যারির মৃত্যুর পর বাকি 3 জন এবং দীপরাজ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। দীপরাজ থানায় গিয়ে তার ছেলে নিক্কার নিরাপত্তা চায়। নিক্কা তার একমাত্র সন্তান। দীপরাজ তাকে কোনোভাবে হারাতে চায় না। এদিকে রাভি এবং কার্তিকের মধ্যে ছাত্রী ম্যান নিয়ে তর্ক শুরু হয়। রাভির মত ছিল অভিযুক্তরা অপরাধ করলেও কাউকে হত্যা করার অধিকার কারও নেই, শাস্তি দেওয়ার অধিকার কেবল আইনের, অন্যথায় সমাজ বিশৃঙ্খলায় ডুবে যাবে। যাই হোক, আমরা দেখি এএসআই সঞ্জয় ও রাভি একসঙ্গে তদন্ত চালাতে থাকে। তারা সেই জায়গায় যায় যেখানে পুরনো কাপড় পুড়িয়ে ফেলা হয়েছিল। রাভি হিসাব করে দেখে এটিএম থেকে ওই জায়গায় পৌঁছাতে 5 মিনিটের বেশি লাগার কথা নয়। বাকি সময় তারা কোথায় ছিল? রাভি সবকিছু খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করছিল। খোঁজ নিয়ে জানা যায় কাছের দোকান থেকে তারা নতুন কাপড় কিনেছিল। রাভি সঞ্জয়কে বলে এই দোকানদার থেকে ভালো করে জিজ্ঞাসা করো। এরপর সঞ্জয় দোকানদারকে ভালো করে পেটায়। তারপর জিজ্ঞাসাবাদ করলে সে জানায় রাত 3টায় ফোন পেয়ে দোকান খুলেছিল সে। 4 জন এসে কাপড় বদলে চলে যায়। এর বাইরে সে কিছুই জানে না। পরে আমরা দেখি রাভি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেয় যেখানে বলে ছাত্রী ম্যান যা করেছে তা একেবারেই ভুল। কাউকে এইভাবে মারা ঠিক নয়। যা কিছু হয়েছে তার বিচার আইনই করবে। কিন্তু তার এই বক্তব্যে অনেকেই ক্ষুব্ধ হয়। তাদের মতে ছাত্রী ম্যান ন্যায্য কাজ করেছে। ঠিক তখনই প্রতিপক্ষের আইনজীবী রাভির কাছে আপোষের প্রস্তাব নিয়ে আসে। রাভি দীপরাজের সঙ্গে দেখা করে। দীপরাজ দাবি করে তার ছেলে সরাসরি অপরাধ করেনি, শুধু গাড়ি চালাচ্ছিল। রাভি বলে যে ঠিক আছে, 2.5 বছরের শাস্তি নিয়ে সেটেলমেন্ট করে ফেলি। তুমি ওকে আমার সাক্ষী বানিয়ে দাও, ওকে 2.5 বছর পর ছেড়ে দেওয়া হবে, আর বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দীপরাজ ও নিক্কা এতে সম্মত হয়, আর নিক্কা সাক্ষী হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি নিক্কা সেখান থেকে চলে যায়, আর রাস্তায় অনেক ভিড় ছিল। এই ভিড়ের সুযোগ নিয়ে ছাত্রীম্যান সেখানে পৌঁছে যায় আর নিক্কাকে হত্যা করে। তখন প্রকাশ পায় ছাত্রীম্যান আর কেউ নয়, কার্তিক নিজেই। সেই আগে হ্যারিকে এবং এবার নিক্কাকেও হত্যা করেছে। এরপর দৃশ্য যায় কার্তিকের সাইকিয়াট্রিস্টের কাছে। তিনি রাভিকে বলেন তার সন্দেহ হচ্ছে কার্তিকই হয়তো ওই ছেলেদেরকে হত্যা করেছে, কারণ সে এখনো স্ত্রীর মৃত্যুর ট্রমা থেকে বের হতে পারেনি এবং পরিবার অপরাধীদের কোনোভাবে শাস্তি এড়িয়ে যেতে সে দেখতে পারবে না। এরপর দৃশ্য যায় বল্লুর দিকে। সেও ওই অভিযুক্তদের একজন। ঠিক তখনই তার গার্লফ্রেন্ড পুনম ফোন করে দেখা করতে বলে। পুলিশ তার নিরাপত্তায় থাকায় তারা দূর থেকে নজর রাখছিল। বল্লু পুলিশকে বলে ভাই 2 মিনিটে দেখা করে আসছি, তোমরা এখানেই থাকো। আমরা দেখি পুনম ও বল্লুর মধ্যে তীব্র তর্ক শুরু হয়। পুনম জেনে গেছে যে বল্লু এই ভয়াবহ অপরাধে জড়িত, তাই সে ক্ষুব্ধ। বল্লু তাকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই ছাত্রীম্যান এসে হাজির হয়। সে বল্লুকে লক্ষ্য করে এগোয়, কিন্তু পুনম মোবাইল বের করে রেকর্ডিং শুরু করে দেয়। পরিস্থিতি ঘুরে যায়। ছাত্রীম্যান সরাসরি পুনমকেই গুলি করে। সেই সুযোগে বল্লু পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে রাভি কার্তিককে প্রশ্ন করে, তুমি তাদের 2 জনকে কেন হত্যা করেছ? নিক্কা সাক্ষী হতে রাজি হয়েছিল, আমরা সহজেই তাদেরকে আইনের আওতায় শাস্তি দিতে পারতাম, কিন্তু তুমি সবকিছু নষ্ট করে দিয়েছ। রাভি স্পষ্ট বলে তুমি যা করেছ তা সম্পূর্ণ ভুল। এর মধ্যে রাভি জানতে পারে যে 5ম ছেলেটির নাম সমীর এবং তার মেয়ে পরিমার স্কুলেই পড়ে। রাভি ও পরিমা সমীরের বাড়িতে যায়। জানা যায় সে 2 সপ্তাহ ধরে নিখোঁজ। তার মেয়ে জানায় শেষবার আমার বাবা যখন ঘরে এসেছিল তখন গভীর রাতে সে নিজের কাপড় পুড়িয়ে ফেলেছিল, আর সেটাও ছিল তার প্রিয় শার্ট। আদালতের পরবর্তী শুনানিতে পরিমাকে হাজির করা হয়। তার মুখ ঢাকা ছিল। প্রতিপক্ষের আইনজীবী তাকে অশালীন ও উস্কানিমূলক প্রশ্ন করতে থাকে। অনেকক্ষণ ধরে উত্তর দেওয়ার পর পরিমা মুখের কাপড় সরিয়ে ফেলে। সে বলে দোষ শুধু ওই ছেলেদের নয় বা আমার নয়, দোষ এই জেনারেশনের মানসিকতার।
আমার নিজের ছাত্ররা পর্যন্ত আমাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। গ্রুপে মেসেজ লিখছে সেদিন তারাও গাড়িতে থাকলে ভালো হতো। সে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলে সব দোষ আসলে আমারই, কারণ ছোটবেলা থেকে আমার মা আমাকে শিখিয়েছেন যে রাতে কখনো যেন আমি একা বের না হই, কিন্তু তারপরও আমি বের হয়েছি। আমার দোষ যে আমি স্কুলে পড়াই, আমার সাথে যা কিছু হয়েছে এটাতেও আমারই দোষ। তার এসব কথা শুনে পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায়। যাই হোক, পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়। এখানে দেখানো হয় প্রতিদিন ৮০টি ধর্ষণ মামলা নথিভুক্ত হয়, কিন্তু তার মধ্যে খুব অল্প সংখ্যকই বিচার পর্যন্ত পৌঁছায়। এতে বোঝানো হয় ন্যায় বিচার কত ধীর ও সীমিত। পরের দিন ছিল শুনানির দিন। রাভি আদালতে যাওয়ার জন্য বের হয়, আর তখনই এক ব্যক্তি তার মুখে কালি ছুঁড়ে মারে। আসলে সে ছিল সেই ছাত্রী ম্যানের সমর্থক যারা রাভির বক্তব্যে ক্ষুব্ধ ছিল, কারণ সে বলেছিল আইন নিজের হাতে নেওয়া ভুল। রাভি মুখ পরিষ্কার না করে এভাবে আদালতে প্রবেশ করে। কেস স্টার্ট হয়। সে বলে মামলাটি একদম ক্লিয়ার, গাড়ি চুরি হয়ে গেছে, বানর তার কেটে ফেলেছে, কাপড় উধাও হয়ে গেছে, বিয়ের ভিডিও ফুটেজেও সবাই হাজির। আমার কাছে তো প্রথম থেকেই কোনো প্রমাণ নেই, সবাইকে আগে থেকে সেটেলমেন্ট করে রাখা হয়েছে। যাই হোক, বিচারক তখন বলেন আদালত আবেগে নয় প্রমাণে চলে। এরপর রাভি সাক্ষ্য দিতে অভিযুক্তদের একজনের বোনকে ডাকে এবং জিজ্ঞাসা করে সে কি কখনো তার ভাইকে ফুল পাত্তিওয়ালা শার্ট পরতে দেখেছে। বোন বলে মাঝে মাঝে, কিন্তু সত্য হলো বাস্তবে ছেলেটি কখনো এই ধরনের শার্ট পরেনি, আর তার সোশ্যাল মিডিয়াতেও এমন পোশাকের কোনো ছবিই ছিল না যেটা সেদিন সে পরেছিল। এরপর রাভি সেই দোকানদারকে কাঠঘরে তোলে যেখান থেকে ছেলেরা কাপড় বদলেছিল। দোকানদার জানায় রাত ৩টায় ফোন পেয়ে সে দোকান খুলেছিল এবং তাদের অনুরোধে কাপড় বিক্রি করেছিল। দোকানদার এও জানায় ৪ জন সেখানে কাপড় বদলেছিল, এর বাইরে আর সে কিছুই জানে না। এরপর এএসআই সঞ্জয়কে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়। রাভির অনুরোধে তিনি আদালতে স্বীকার করেন যে ফরেনসিক নমুনাগুলো বদলে ফেলা হয়েছে। ল্যাবের চাবি অনেকের কাছেই থাকতে পারে, অর্থাৎ প্রমাণে হস্তক্ষেপ সম্ভব। এতে পরিষ্কার হয় পুলিশি ব্যবস্থার ভেতরে প্রভাব ও সমঝোতার মাধ্যমে প্রমাণ নষ্ট হওয়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। সেদিন আদালতে বহু স্কুল শিক্ষার্থী উপস্থিত ছিল। ম্যাজিস্ট্রেট জানতে চান কেন তাদেরকে ডাকা হয়েছে। রাভি বলেন কেন আনবো না, তারা তো সমাজের অংশ, সত্য দেখা ও শোনা তাদেরও জানার উচিত। এরপর পঞ্চম অভিযুক্ত সুমিতের মেয়েকে সাক্ষ্য দিতে আনা হয়। সে জানায় সেদিন তার বাবা অনেক দেরিতে বাড়ি ফিরেছিল এবং গভীর রাতে নিজের কাপড় এমনকি প্রিয় শার্টটিও পুড়ে ফেলেছিল। তার বাবার গলায় নখের আঁচড়ের মতো দাগও সে দেখেছিল। এই কথা শুনে প্রতিপক্ষের আইনজীবী তাকে কঠোরভাবে জেরা করতে থাকে। সে কি মনে করে তার বাবা অপরাধ করেছে? রাভি তখন সেই উকিলকে আপত্তি জানিয়ে বলে তুমি এরকম ছোট মেয়েকে এই ধরনের প্রশ্ন করতে পারো না। কিন্তু উকিল তার কোনো কথা মানে না। মেয়েটি অনেক কথা শোনার পর অবশেষে রেগে গিয়ে বলে আমি জানি না সেদিন আমার বাবা কি করেছে বা কি করেনি, কিন্তু হ্যাঁ, আমার বাবা আমার মায়ের সঙ্গেই এমন অন্যায় করেছিল। এখানেই বড় সত্য উন্মোচিত হয়। সুমির অতীতেও এক তরুণীর ওপর একই ধরনের অপরাধ করেছিল। পরে সমঝোতার মাধ্যমে বিষয়টি চাপা পড়ে এবং সেই তরুণীকেই তাকে বিয়ে করতে বাধ্য করা হয়। বছরের পর বছর সে নিজের অপরাধীর সঙ্গেই সংসার করছে, আর তাদের মেয়ে আজ আদালতে দাঁড়িয়ে আছে। রাভি যুক্তি দেন এভাবেই অপরাধীরা বেঁচে যায়। বহু অপরাধের অভিযোগই দায়ের হয় না, আর যেগুলো হয় সেগুলোরও অনেকগুলো আপোষ মীমাংসায় শেষ হয়ে যায়। যদি বছরখানেক আগে সেই মেয়েটির ন্যায় বিচার হতো, আজ তাকে নিজের অপরাধীর সঙ্গে জীবন কাটাতে হতো না। সব যুক্তি শোনার পর বিচারক বলেন উপস্থিত প্রমাণ ও সাক্ষ্যে স্পষ্ট যে অভিযুক্তরা ভুক্তভোগীকে জোর করে তুলে নিয়ে অপরাধ করেছে। তিনি নির্দেশ দেন প্রমাণ নষ্ট বা সমঝোতার চেষ্টা করা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু হোক। চূড়ান্ত রায় পরদিন ঘোষণা করা হবে। এখন সব সূত্র সামনে চলে আসায় বিচারকেরও সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগেনি। বিচারক তার রায় ঘোষণা করে ওই ৩ জনকে আজীবন কারাদণ্ড দেন। এভাবে পরিমা ন্যায় বিচার পেয়ে যায়। কিন্তু অন্যদিকে আমরা দেখি কার্তিককে, যে আইনের সামনে নিজেকে আত্মসমর্পণ করে স্বীকার করে যে সে 2 অভিযুক্তকে হত্যা করেছে। একদিকে কার্তিককে আদালতে আনা হচ্ছিল, আর অন্যদিকে আমরা দেখি দীপরাজকে, তার হাতে বন্দুক, এবং সে সেখানে কার্তিককে গুলি করে হত্যা করে। কার্তিক তার ছেলেকে হত্যা করেছিল, আর তার প্রতিশোধে বাবা কার্তিকের গলায় গুলি লাগায় সে কোর্টরুমের বাইরেই মারা যায়। শেষ দৃশ্যে দেখা যায় পরিমা এবং তার স্বামী শান্তভাবে রাস্তায় হাঁটছে, মুখে তার মৃদু হাসি। আর এখানেই গল্পের সমাপ্তি।
বন্ধুরা, মুভিটি শেষ হয়ে গিয়েও শেষ হয় না। দেশে প্রতি ২০ মিনিটে এমন কিছু ঘটে যায় যাকে আমরা খবরের কাগজে এক লাইনের সংবাদ বানিয়ে ভুলে যাই। আর যতক্ষণ আপনি এই গল্প দেখছেন, কোথাও না কোথাও আরেকটি জীবন আমাদের নীরবতার মূল্য দিচ্ছে। আশি শুধু একটা সিনেমা নয়, এটা সেই বাস্তবতা যার থেকে আমরা প্রতিদিন চোখ ফিরিয়ে নিই। এটা হয়তো পরিমার গল্প, কিন্তু আসলে এটা সেই প্রতিটা মানুষের গল্প যার কাছ থেকে সত্য কেড়ে নেওয়া হয়েছে। এখানে প্রশ্ন শুধু ন্যায় বিচারের নয়, এখানে প্রশ্ন চরিত্রের। এখানে প্রমাণের চেয়ে স্মৃতিশক্তিকে বেশি সন্দেহ করা হয়, আর নীরবতাকে দুর্বলতা বলে মনে করা হয়। এটা শুধু একজন নারীর গল্প নয়, এটা সেই সমাজের গল্প যাকে প্রতিবার জিজ্ঞাসা করা হয়, তুমি তখন সেখানে কেন ছিলে, তুমি কিছু বলনি কেন, এখন বললে কি লাভ। কিন্তু কেউ জিজ্ঞাসা করে না ভয়ের মধ্যে দিয়ে কিভাবে শব্দ বের হয়। এটা একজন স্বামীর গল্প যে সত্যের পাশে দাঁড়াতে চায়, কিন্তু সিস্টেমের ভারে প্রতিদিন ভেঙে পড়ে। এটা একটা শিশুর গল্প যে প্রশ্ন করে এবং উত্তরের চেয়ে আমাদের নীরবতাকেই বেশি ভয় পায়। বন্ধুরা, এই মুভিটি আপনার সঙ্গে থেকে যায় আপনার প্রশ্নে, আপনার নিরাপত্তায়, আর সেই মুহূর্তগুলোতে যখন আপনাকে ঠিক করতে হয় আপনি চুপ থাকবেন নাকি সত্যের পাশে দাঁড়াবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন। আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।